শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মেরিন মিল্ক সোব্বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, কোন মানুষরা বেশি সকালটাকে লক্ষ্য করে বলুন তো? বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে যারা ভ্রমণ করেন তাদের কাছে কিন্তু সকালটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে দিনটা বৈরী হবে নাকি আসলে সুন্দর হবে সেটা সকাল থেকেই নির্ধারণ হয়। আজকে সকালটাও খুব সুন্দর হতে যাচ্ছে নিঃসন্দেহে। চলে যাচ্ছি লাবণ্যর কাছে আগে। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি? আমিও খুব ভালো আছি। এবং আমার ইচ্ছে করছে তোমার একটা ছবি তুলে রাখতে, এত সুন্দর একটা ফুল পরেছো। কিন্তু আমি সেই দায়িত্বটা নিচ্ছি না, কারণ তুমি জানলে খুশি হবে আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন আলোকচিত্র শিল্পী। চলো দর্শককে জানাই কে আছে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আলোকচিত্র শিল্পী এবং ভ্রমণ লেখক, সাঁতারু এবং অভিযাত্রিক হুমায়ুন ইসাক মুন। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে এবং অনেক কিছু জানতে যাচ্ছি। যেমনটা বলছিলাম যে যারা ভ্রমণ করে তাদের কাছে সকালটা খুব গুরুত্বপূর্ণ। আসলে সকালে আপনারা কি কি বিষয় লক্ষ্য করেন, যে কি বিষয় লক্ষ্য করে ভ্রমণটা শুরু করলে বা প্রিপারেশনগুলো কি কি থাকে? সকালের ভোরটা আসলে গুরুত্বপূর্ণ ছবি তোলার জন্য, এবং একটা সুন্দর দিনের শুরুটা আসলে সকাল থেকেই হয়। তো এর জন্য আসলে প্রস্তুতি নিতেই হয়। তো সকালবেলা বের হলে সারা দিনটাও পাওয়া যায় এবং সময়ের একটা ইউটিলাইজেশন করা যায় আর কি সুন্দর করে। এই জন্য প্রিপারেশন, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে এবং ভোরে উঠতে হবে। এবং আমার মনে হয় প্রস্তুতিটা তো আপনাদের অনেক আগ থেকেই আসলে নেওয়া হয়, যে কিভাবে কোথায় যাবেন, মানে প্ল্যানিংটা অনেক আগ থেকে আপনারা করেন। সেই গল্পে আমরা তো অবশ্যই যাব, কিন্তু আজকে যে মানুষটাকে পেয়েছি সেই মানুষটার একদম ছোটবেলা থেকে আমরা জানতে চাই। সেই ছোটবেলার সকাল, ছোটবেলার জীবন কেমন ছিল, কিরকম কেটেছে, সব মিলিয়ে জানতে চাই। ধন্যবাদ এখানে ইনভাইট করার জন্য। আমার ছোটবেলাটা আসলে আমি বলবো আমি ব্লেস চাইল্ড। আমি জন্ম হয়েছি ঢাকাতে বেড়ে ওঠা। আমার নানার বাড়ি হচ্ছে ক্যান্টনমেন্ট মানিকদিতে, ওখানেই জন্ম হয়েছে। তারপরে আমি আমার বাবার চাকরি সূত্রে উনি বিদেশে ছিলেন, ওমানে, সেখানে আমরা চলে যাই ফ্যামিলি। তো স্কুলিংটা এখানে শুরু হয়েছিল। তারপরে আমি যখন আরেকটু বড় হলাম, প্রায় 14-15 বছর, তখন আসলে প্রথম বিমানে ওঠা এবং একটা অন্য কালচার, ওমানে যাওয়া। কৈশোরে আর কি? জি, কৈশোরে, হ্যাঁ। তো ওখানে যাওয়ার পরে আসলে একটা মাল্টি কালচারে বড় হওয়া, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, সবকিছু মিলে আসলে এটা একটা অন্যরকম ব্যাপার ছিল। তো সেটার জন্য আসলে আমাকে মনে হয় যে পরবর্তী যে ভ্রমণগুলো সেখানে অনেক উৎসাহ জাগিয়েছে। এবং এটা তো বোঝা যাচ্ছে যে এই বিষয়টি আপনার জীবনে ভালোভাবে একটা প্রভাব ফেলেছে। কিন্তু আমি যদি 14 বছর ঢাকায় কাটানো বা বাংলাদেশে কাটানোর সময়টা নিয়ে আরেকটু জানতে চাই, বাবাকে কি তাহলে একদমই কাছে পাওয়া হয়নি এই সময়টি? খুব কম। তাহলে বলতে পারি পরিবারে মাকে বেশি পাওয়া হয়েছে। আর কে কে ছিলেন? আমার বড় বোন আছে, আমার ছোট ভাই তো অনেক পরে হয়েছে, তো তখন বড় বোন ছিল। আপনি কি, আপনারা 3 ভাই বোন? আমরা 3 ভাই বোন। আপনি মেজো বলতে পারি। তো সেই সময় পরিবারের গল্প ছোট ছোট থাকে না, ছোট ছোট কিছু গল্প, একটু বোনের সাথে খুনসুটি হতে পারে বা বোনের সাথে সখ্যতাও হতে পারে, কিংবা মায়ের সাথেই যেহেতু আসলে সময় কাটানো হয়েছে বেশি, মাকে কেমন দেখেছেন সেই সময়টা? আমি যেহেতু নানুর বাড়িতে মোটামুটি বড় হয়েছি বা সময়টা ছিলাম, ওখানে আসলে আমার খালা, তারপরে নানা, ওনাদের সাথে বেশি সময় কেটেছে আর কি। না, মাও ছিলেন এবং কিছু সময় অবশ্য মা দেশের বাইরেও ছিলেন, আমরা এখানে ছিলাম। তো সুন্দর শৈশবটা কেটেছে, যেহেতু আমি শাইন কলেজে পড়েছি এবং শাইন স্কুল, তো তখন ওখান দিয়ে পরিবেশটা খুব দারুণ ছিল। মানে প্রথম আমার বাবা আমরা মিরপুরে ছিলাম কিছু সময়, একদম স্কুলিং শুরু। তারপরে শাইন কলেজে গিয়ে ভর্তি হয়েছি, ওখানে আমার মা, খালা সবাই পড়েছে, বিএফ শাইন কলেজ, কুর্মিটোলা। তো ওই সময়টা আসলে অনেক খোলা মাঠ আছে শাইন কলেজে, এবং ওই যে এয়ারফোর্সের যে জায়গাটা দিয়ে আমরা যেতাম, তো ওই শৈশবগুলা সুন্দর ছিল। মানে খেলাধুলা, স্মৃতিতে আসলে শৈশব থাকবে, এটাই নিয়ম। আপনার স্মৃতিতে আপনার শৈশবের সেই স্কুলে যাওয়ার রাস্তাটা খুব বেশি
আছে খুব স্পষ্টভাবে, একটু শুনি সেই সুন্দর রাস্তাটার গল্প। মানে অনেক গাছ ছিল এবং এয়ারফোর্সের ওই জায়গাটা আসলে খুব মানে সবাই তো তখন মানে ওটা সিভিলদের জন্য ছিল না, তো যেহেতু ওই ভিতরের রাস্তা দিয়ে আমরা যেতাম এবং মানে সাইকেল চালিয়ে যেতাম, কখনো হেঁটে যেতাম, কখনো মা নিয়ে যেত। তো অল্প অল্প মনে আছে, তো ওখানে আসলে মানে ভালো একটা সময় কেটেছে। আচ্ছা, আপনি কি এমনি ছোট থেকে শান্ত স্বভাবের? না, চঞ্চল। চঞ্চল? কিন্তু আমাদের কেন যেন দেখে মনে হচ্ছে আপনি খুব শান্ত স্বভাবের একজন মানুষ। না, আমি খুবই চঞ্চল টাইপের আচ্ছা, ছিলাম। সেই চঞ্চলতার গল্প তো তাহলে শুনতেই হয়। কি চঞ্চলতা ছিল, কি কি করতেন সে সময় ছোটবেলায়? অনেক ছুটে বেড়াতাম আর কি, মানে মারধর খেয়েছেন এই জন্য হ্যাঁ। বাসায়? তা খেয়েছি, কে চঞ্চল মেরেছে? ছিলাম, কে মানে এক মারতো? জায়গায় স্থির থাকতাম না আর কি। মারতো কে? মারতো, মা মারতো। এমনি খেলাধুলা করতেন? খেলাধুলা প্রিয় খেলাধুলা ছিল? সেভাবে ওভাবে করিনি, কিন্তু এমনি ছোটাছুটি করতাম আর কি। সেভাবে আসলে ঢাকা শহরে তো ওইভাবে হতো না, তো এমনি এলাকার ছেলেপেলের সাথে হয়তো করতাম। কিন্তু আমার বেশি স্মৃতি মনে আছে যখন ওমানে গেছি, তখন ওখানে ওদের লোকালদের সাথে ফুটবল খেলতাম, বা আমার বাসার কাছে একটা ছোট পাহাড় ছিল, সেখানে উঠে যেতাম। এবং আমি ওদের সাথে ভাষাটা খুব তাড়াতাড়ি রপ্ত করতে পেরেছি, মানে খুব তাড়াতাড়ি 3 মাসে আরবি এবং হিন্দি আমি বলতে পারতাম। তো তখন ওই স্মৃতিটা বেশি। আমরা তাহলে ওমানের থাকার গল্পটা নিয়ে আসতে চাই, তবে তার আগে আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি, আজকে যেই জায়গাটা আপনি আছেন সেই গল্পগুলো ছোট করে একটু দর্শকদের জানিয়ে আসবো। আলোকচিত্রী ও ভ্রমণ লেখক হুমায়ুন ইসহাক মুন একজন বহুমাত্রিক অভিযাত্রী, যিনি ভ্রমণ, ক্রীড়া ও সৃজনশীলতার সমন্বয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। তিনি বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে ভ্রমণ ভিত্তিক লেখা প্রকাশের পাশাপাশি একাধিক ভ্রমণ গ্রন্থে সহলেখক হিসেবে কাজ করেছেন। অ্যাডভেঞ্চার প্রিয় এই তরুণ 2024 সালে আয়রনম্যান 70.3 প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তার আগে তিনি বাংলা চ্যানেলের 16.1 কিলোমিটার সাঁতার পাড়ি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বিকেএসপি থেকে প্রশিক্ষণ নিয়ে সাঁতার কোচ হিসেবেও কাজ করেছেন। পর্বতারোহী হিসেবেও তার রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। ভারতের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ট্রেকিং ও এক্সপিডিশনে অংশ নিয়েছেন। পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কাজেও সক্রিয়, যেমন রোহিঙ্গা ক্যাম্প, উপকূলীয় দুর্যোগ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেছেন তিনি। তার ছোটবেলার গল্পে ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি আমরা ওমানে যাওয়ার গল্প নিয়ে আমি জানতে চাই, বা আমরা জানতে চাই, সেখানে তো যাওয়া হলো আসলে বাবার কাজের সূত্রেই। সেখান থেকেই শুনি, সেখানে নতুন মানুষ, নতুন পরিবেশ, ভালো সময় কাটাচ্ছিলেন সে সময়, গল্পগুলো শুনি। আমার বাবা সেই প্রায় 40 বছর ছিলেন ওখানে। 40 বছর? হ্যাঁ, পুরো সারা জীবনই বলা যায়। তো প্রথম দিকে যাওয়ার সুযোগ হয় নাই আমাদের, পরে আমার মা এবং আমরা যাওয়ার সুযোগ পাই। এবং প্রথম যে আমার বিমান ভ্রমণ, বাংলাদেশ বিমানে আমার বোনের সাথে গিয়েছিলাম, তো সেটা একটা দারুণ স্মৃতি। তো নতুন জায়গা, নতুন মানুষ, নতুন কালচার, সবকিছু মিলিয়ে আমরা অ্যাডজাস্ট করতে একটু সময় লেগেছে। তারপরে আমি টানা ছিলাম আসলে 2 বছর ওখানে, যেহেতু পড়াশোনার একটা অসুবিধা। তো তখন আমরা মাস্কাট থেকে অনেক দূরে থাকতাম, মাস্কাট যে রাজধানী। তো স্কুলিংয়ের তখন আমার বাবা চাকরি করতেন, তো স্কুলিংয়ের জন্য একটু সময় লাগছিল। এবং তারপরে আসলে আমাকে মানে ওই ওমানের ওখানে বই নিয়ে গিয়েছিলাম, পড়েছি ওখানে বাসায় বসেই। তো আমার বড় বোনকে চলে আসতে হয়, যেহেতু ও আরও বড় ছিল, লেখাপড়ার অসুবিধা, ও শাইনে পড়তো। তো ওই সময়টা আর কি বাবার সাথে ঘুরেছি, তারপরে জায়গাগুলো দেখেছি। এবং আপনি তো ইন্ডিয়ান স্কুলে পড়তেন ওমানে? না, ইন্ডিয়ান স্কুলে আর ভর্তি হয়নি। ও, ভর্তি হওয়া আর হয়নি। তখন আর হয়নি। তারপর আমাকে চলে আসতে হয় আর কি। এসে তারপর আমি কয়েকবার গেছি। তো ওই ছোটবেলার স্মৃতিটা বেশি হয়। পরে ভাষার কথা বলছিলেন, আরবি আর হিন্দি। হ্যাঁ, আমি ভাষাটা খুব পছন্দ করি, মানে যেহেতু লোকালদের সাথে কথা বলতে গেলে, যেহেতু ট্রাভেলিং করলে আসলে লোকালদের সাথে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানলে তখন খুব ইজি হয় কমিউনিকেশন। তো আমি অল্প অল্প তখন ইংলিশ জানতাম, আমার ওখানে বন্ধু বানিয়েছিলাম, ওদেরকে একটু ইংলিশ শেখাতাম, ওদের থেকে আরবি বলতাম। তো ওই কথা বলতে বলতে বা একটা জায়গায় থাকতে থাকতে তখন হয়ে যায় আর কি, আর যদি আগ্রহটা থাকে একদম। তো তখন আর কি আমার সুবিধার জন্য বা মেশার জন্য করতাম। আর কালচারের দিক থেকে ভিন্ন কি ছিল? ভিন্ন তো অবশ্যই, ওরা যেহেতু আরাবিয়ান লোকজন, ওদের
কালচার কালচার বলতে যেহেতু মুসলিম সেহেতু সেই সেই জায়গা দিক থেকে তো থেকে একই, হ্যাঁ। সেই দিক থেকে একই, কিন্তু যেহেতু ওদের ভাষা আলাদা এবং ওদের কালচার বলতে হ্যাঁ বাঙালি থেকে তো অবশ্যই আলাদা। তো ডিফারেন্ট জিনিস ওদের ওখানে প্রচন্ড গরম ছিল। আচ্ছা। তো ওখানে আসলে সবসময় মুভও করা যেত না, যেহেতু আমি ছোট ছিলাম, গাড়ি ছাড়া বা বাবা ছাড়া একা একা move একা করা হয়ে যেত না। আশেপাশে যতটুকু যাওয়া যায় বিকালবেলা বা এরকম সময়। তো ওই সময়টা পরে এরকম ওই ভাষা শেখার একটা মজার ঘটনা বলতে পারি যে টেলিফোন বুথ ছিল এবং কার্ড পাঞ্চ করা লাগতো। আচ্ছা, তো হ্যাঁ। ওখানে এরকম আমি শুনতাম আর কি, আর রাজা ইতফাল্লু রাকামাল বিদাকা প্লিজ এন্ট্রি ইওর কার্ড নাম্বার, ওকে। এরকম করে আর কি। বাহ। আর কার্টুন দেখতাম, মোগলি কার্টুন ওমান টিভিতে। তো ওভাবে আর কি শেখাটা একটা সহজ চমৎকার। হয়েছে। তো তারপরে চলে আসলাম, এসে আবার স্কুলে ভর্তি হলাম এবং তারপরে আমার এসএসসি শেষ হলো। আপনার সায়েন্স দাদিকে কলেজ থেকে। নিয়ে ওমানে কখন ও আচ্ছা, গিয়েছিলেন? তখন গিয়েছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। তখন হচ্ছে আমার বড় চাচা থাকতো ওখানে। তো ওখানে ওমান বর্ডার, সৌদি বর্ডার, দুবাই বর্ডার হয়ে সৌদি বর্ডার বাসে যাওয়া যেত। আচ্ছা। ও আমার বাবাও হজ করে এসেছিলেন। তো তারপরে আমার দাদি উনি গ্রামে থাকতেন। তো উনাকে আমি নিয়ে গেছিলাম আচ্ছা। দাদিকে। তো ওখান থেকে আবার আমার বড় চাচা সহ উনারা হজে গেল আর কি। আচ্ছা আচ্ছা। বাহ। তো ওখানে একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের। খুব দুঃখজনক সেটা একটা হচ্ছে আমার ঘটনা। দাদি যখন ওমান থেকে হজ করে আসেন, আসার পরে আমি, আমার বাবা, আবার দাদি একটা জায়গায় দাওয়াত খেতে যাচ্ছিলাম। তো আমাদের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। তো আমার বাবা হচ্ছে ড্রাইভ করছিলেন এবং আমার দাদি স্পট ডেড। আমিও ছিলাম গাড়িতে। তো খুব মানে ফরচুনেটলি আমরা বেঁচে যাই। তো এটা একটা সারা জীবনের একটা ইনসিডেন্ট আর কি। এটা তো আসলে জীবনের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ওই বয়সে একদম চোখের সামনে এরকম বিষয় দেখা আসলে নিজেকে নাড়িয়ে দেয়। কোনো পরিবর্তন পরে নিজের মধ্যে লক্ষ্য করেছিলেন? ওটা তো একটা শখ ছিল এবং তখন আমার আসলে স্কুলেও ভর্তি মানে হয়েছিলাম যে পড়বো, এবং তখন গিয়েছিলাম যে আসলে লেখাপড়া করব বা কিছু। তখন আমার মাও ছিল না, পরে হয়তো যেত। তো ওইটার থেকে আজকে একটু ডিফারেন্ট হয়েছে। আমি রিগ্রেট করি না, কারণ এই যে এত কিছু করলাম, হয়তো এটাই কিসমতে ছিল। জি। তো তখন আসলে এটা ছিল যে দিল্লি বোর্ডের আন্ডারে আমাকে বাংলায় একটা সাবজেক্ট নিয়ে পাশ করতে হতো, এবং তখন আসলে সবই প্রস্তুতি নিয়ে গেছিলাম। কিন্তু যখন দাদি মারা গেল তখন ওনার লাস্ট আনতেও প্রায় 1 মাস লেগেছে। আচ্ছা। তো আমার বাবা হসপিটালে ছিল, ওখানে যারা আরো বাংলাদেশি বা কিছু আত্মীয় স্বজনও ছিল, ওনারা সাপোর্ট করেছে। তখন আবার লাস্ট নিয়ে আমরা চলে আসলাম। আচ্ছা। 1 মাস পর। হ্যাঁ, 1 মাস পরে চলে এসেছি, বাবার সহ চলে এসেছি, পরে উনি গেছেন। তো এগুলো নিয়ে আর কি অনেক কিছু হয়েছে, এটা একটা স্মৃতির অংশ আর কি। তারপরে আসলে এসে আবার জীবনের সুন্দর অধ্যায়, এরকম কিছু দুঃখের অধ্যায়, সবকিছু মিলিয়ে একটা জীবন। জীবনে কত কিছুই না ঘটে। আপনি তারপর দেশেই থেকে গেলেন, হ্যাঁ, পড়াশোনা দেশে করলেন। আসলাম, পরে আবার গেছিলাম অর্থাৎ এসএসসি আপনার দিয়ে যাওয়া আবার আসার মধ্যে যাওয়া আপনি আসা ছিলাম। আছেন, হ্যাঁ, হ্যাঁ। আমার ছোট ভাই ওখানে হয়েছে। আচ্ছা। তো আমার মা ছিল যেহেতু অনেকদিন। তো পরে হচ্ছে এসএসসি এখানেই দিলাম, এখানে এসে এসএসসি দিলাম। তো তারপরে আমার ইয়ারও লস গেল। তো আমার বন্ধুদেরও আমি মিস করেছি। তো তারপরে কলেজ স্কুল শেষ করে কলেজে ঢুকলাম, বিএফ শাইন কলেজ ঢাকায়। তখন আচ্ছা। আমাদের কুমিল্লা শাইনে কমার্স ছিল না, আমি কমার্সে পড়েছি। ঢাকা শাইনে যখন আসলাম তখন আসলে আমার একটু ডিফারেন্ট জায়গায়, আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেম্বার হলাম, ফটোগ্রাফির কোর্স করলাম, তারপরে এরকম মানে বিভিন্ন এগুলো কেন বেছে নিচ্ছিলেন? এগুলো জানি না, শখে? বিশ্ব সাহিত্য কেন্দ্রে জয়েন করলাম বই পড়া কর্মসূচিতে, কলেজ কর্মসূচি। তখন যাওয়া শুরু করলাম এবং তখন আসলে একটু মনে হলো যে একটু ডিফারেন্ট ভাবে দেখার কিছু। সুযোগ হলো। হ্যাঁ, বই পড়া কর্মসূচি, ওখানে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের লেকচার শুনতাম। আরো বন্ধু বান্ধব পেয়েছিলাম আমাদের বিভিন্ন স্কুল কলেজের নতুন বন্ধু বান্ধব, ওরাও বিভিন্ন ক্রিয়েটিভ ছিল। বা আমরা তখন ভোরের কাগজ পাঠক ফোরামের সাথে জয়েন করি। ইয়ে ছিল, আমাদের এক বড় ভাই ছিল। তো ওখানে পাঠক ফোরাম যেহেতু একটা সামাজিক সংগঠন, ওখানে বিভিন্ন জায়গায় কাজ করতাম। আচ্ছা। তার পাশে একটা ফটোগ্রাফির ইনস্টিটিউশন ছিল, সেন্টার ফর এশিয়ান আর্টস অ্যান্ড কালচার। ওখানে জাস্ট যেহেতু ছবি তোলা, এমনি যখন ওমানে ছিলাম আমার বাবার একটা ইয়াসিকা ক্যামেরা ছিল ছোট, ওইটা দিয়ে ছবি টবি তুলতাম। তখন তার মোবাইল ছিল না। এটা এমনি কোন সময়ের কথা বলছেন? কোথায় ইয়াসিকা ক্যামেরা দিয়ে, ওটা যখন যে ওমানে গেছি তখন, বা পরে কত যখন সাল আবার হবে? এটা
প্রথম তো আমি গেছি 94-5 এরকম, স্যার, তারপরে আপনি 90s এর সময় ক্যামেরা ফটোগ্রাফি এসব নিয়ে তখন কথা ইয়ে বলছেন। করেছে। আমি কেন বলছি আসলে এখন ফটোগ্রাফি নিয়ে আসলে সবাই যেভাবে হ্যাঁ, film ছিল আর কি। ইন্টারেস্টেড, হ্যাঁ, হ্যাঁ, তো film সেই camera জায়গাটা ছিল। থেকে আসলে তো প্রশ্নটা তখন করা। যখন কলেজে ওঠার পরে যখন কোর্সটা করলাম তখন তো একটা ক্যামেরা দরকার হয়, তখন বাসা থেকে আসলে ওভাবে সাপোর্ট দেয় না, কিন্তু আমি জেনিত একটা রাশিয়ান ক্যামেরা, ওটা মাত্র 5,000 না 5,500 টাকা, ওইটা কিনলাম আর কি। আমার বোন আচ্ছা, কিছু আচ্ছা। টাকা দিয়েছে, আমার আচ্ছা। কিছু জমানো ছিল, হ্যাঁ। ওইটা দিয়ে ক্যামেরাটা কিনে তখন ফিল্ম দিয়ে, তখন তো স্টুডেন্ট সময় 300-400 টাকা করে ফিল্ম কিনে তারপরে ওটা করতে হতো, তো ওটা খুব ইন্টারেস্ট লেগেছিল। একটা বেসিক কোর্স করেছি ওখান থেকে, করে তারপরে এই যে বন্ধু বান্ধবদের ছবি তোলা শুরু করলাম, তারপরে একটু এদিক সেদিক গেলে তখন ছবি তুলতাম, এবং তখন একটা ক্যামেরা হাতে ছবি তোলা, এবং ওই যেহেতু ভোরের কাগজের সাথে কাজ করতাম ওখানে ভ্রমণ পাতা বের হতো। তখনই কি স্টুডেন্ট অবস্থায় ভ্রমণে মানে ভোরের কাগজের সাথে কাজ ভোরের করছিলেন? কাগজে মানে আমরা যে পাঠক ফোরাম যে সংগঠনটা, সেটার সাথে আমরা যেমন তখন 2004 সালে একটা বন্যা হলো, সেই বন্যাতে কাজ করেছি, তারপরে রক্তদান কর্মসূচি, তারপরে এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে মানে পাঠক ফোরামের এই যে সাথে ছিল। আপনার মানে ভ্রমণ প্রিয়তা বা মানবিক বিভিন্ন কার্যক্রমের সাথে সংযুক্ত হয়, এটা কি ওই যে বই পড়েছেন শৈশবে কৈশোরে অনেক বেশি, এই জায়গা থেকে দৃষ্টিভঙ্গিটা হ্যাঁ, এত- বই আসলে পড়েছি বলতে যখন লেখালেখি শুরু করলাম তখন বই পড়াটা দরকার, মানে ওভাবে পড়েছি। আমি ট্রাভেল বই বেশি পড়েছি, আর আর এমনি কিছু যে বিষয়গত কেন্দ্রে ছিলাম, মানে সেভাবে অনেক বই পড়েছি বলবো না, কিন্তু আসলে পড়তে তো হয়েছে একটা কিছু। সংযুক্তি ছিল। একটা সংযুক্তি আপনি ছিল। ক্যামেরার কথা বলছিলেন যে বোনের থেকে টাকা নিয়ে এবং নিজে কিছু জমি, সেই সময় যদিও 5,000 টাকা অনেক টাকা আমি বলবো, তো কেনার পরে প্রথম যে ছবি তুললেন নিজের অনুভূতি কেমন ছিল? ভালো অবশ্যই, মানে শুধু ভালো? মানে ভালো বলতে এক্সাইটিং, কারণ তখন তো আসলে প্রসেসিংটাও একটু লেন্দি ছিল, একটা আচ্ছা। ফিল্ম কিনে ছবি তুলে সেটা 36 develop করা। একটা ইয়ে, তারপরে হচ্ছে এটাকে ডেভেলপ করা, সেটার জন্য আরেকটা কস্টিং, ডেভেলপ করে দেখে যেটা ভালো সেগুলো প্রিন্ট করতাম। তো দু এক সময় আবার আমার বন্ধুদের সেই ছবিগুলো ভালো লাগতো, ওদের থেকে আবার বলতাম যে ঠিক আছে প্রিন্টের পয়সাটা দে, ওরা আবার এগুলো নিয়ে খ্যাপাতো। আচ্ছা, তো এরকম করতাম, কলেজেও এরকম করেছি অনেক, মানে বিভিন্ন প্রোগ্রামে হয়তো ছবি তুলেছি, তারপরে হয়তো বলেছি ঠিক আছে। আপনার ক্যারিয়ার তো শুরু হয়ে গেছে এবং ক্যারিয়ারের পাশাপাশি আপনার একাডেমিক জায়গাটাও চলছে। আমরা যতদূর জেনেছি যে আপনি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে পড়া শুরু করলেন, এটা কি আসলে আপনার ভালো লাগার বিষয়বস্তু, সেই কারণে এই বিষয়বস্তুতে আসা? এই না, এটা তো বিষয়টা- প্রথমে আসেনি, আমি মাস্টার্স করেছি এটাতে। আচ্ছা। প্রথমে তো আমি বিভিন্ন এইচএসসির পরে ঢাকা বিএফ শাইন কলেজ তেজগাঁ থেকে বের হওয়ার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি। আমি অবশ্য বেশি দেইনি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর হয়েছিল ইউনিভার্সিটি, এইগুলোতে প্রায় পরীক্ষা দিয়েছি। দিয়েছিলেন, হ্যাঁ। তারপরে আসলে ওখানে চান্স না পাওয়ার কারণে আমার পরে প্রাইভেটে পড়তে হয়েছে, আমি এআইবিতে পড়েছি। আচ্ছা, কোন বিষয় ছিল অনার্সে? বিবিএ। আপনি BBA তে হিউম্যান পড়েছেন। রিসোর্স নিয়ে আচ্ছা। পড়েছি। তারপরে আসলে ওইটা যেহেতু ভর্তি হয়েছি, পড়তে হবে, ওটা পড়াটা শেষ করেছি, এবং ওখানেও ইন্টারেস্টিংলি ওখানে আমি একটা ফটোগ্রাফি ক্লাবের মানে ফাউন্ড করেছি, ওখানে বাহ। তখন ছিল না। তো অন্যান্য ইউনিভার্সিটি ছিল ব্র্যাকে, নর্থ সাউথে, তো তখন আমি ভাবলাম যে আমার আরেকটা বন্ধু ছিল, সেই সব বললো যে তুমি ভালো ছবি তোলো, তাহলে আমরা একটা ক্লাব করি। আচ্ছা। তো তখন আমরা এআইবি ফটোগ্রাফি ক্লাব, এখন চমৎকার, এটার চমৎকার। বয়স প্রায় 19-20 বছর চলছে। তো এটা ভীষণ ভালো লাগে আপনার হাত ধরে আসলে একটা ওরা ক্লাবে। ডাকে মানে যখন প্রোগ্রাম হয়, তো এটা আমারও ভালো লাগে যে একটা ইউনিভার্সিটিতে ক্লাবের শুরু করেছি। তো তারপর আমরা অনেক এক্সিবিশনে অ্যাটেন্ড করেছি, ছবি তোলার করেছি, গ্রুপ করেছি। তো ওই ইউনিভার্সিটিতে পড়ার পরে যখন যেহেতু আমি পত্রিকার সাথে কাজ করি, ছবি তুলি, লিখি, এবং তখনও খুব বিভিন্ন- ভোরের কাগজের সাথেই ছিলেন তখন ভোরের নাকি? কাগজে ছিলাম এবং বিভিন্ন পত্রিকায়, তখন আবার পরে সমকালে শুরু করলাম, সমকালে লেখালেখি করি ফিচারে। ততদিনে তো আপনার ক্যামেরাটা বদলে গিয়েছিল। হ্যাঁ, ক্যামেরা তখন জেনিথ থেকে পরে আমি F80S এবং তারপরে F80 এরকম নাইকনে ছিলাম আমি, আচ্ছা, নাইকন আচ্ছা। ক্যামেরা দিয়ে ছবি তুলি। তো তখন যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, তখন তো আসলে ওভাবে চাকরিও করা যায় না, তখন প্রদায়ক হিসেবে আসলে আমরা লেখালেখি বিভিন্ন পাতে, এবং তখন ভ্রমণের আমি একটা দল খুঁজে পাই, এটা বাংলাদেশ ট্যুরিজম এক্সপানশন ফোরাম, এটা একটা বড় ভাইদের দল ছিল। তখন ওনাদের সাথে somehow পরিচয় হয় একটা প্রোগ্রামে, তারপরে ওনাদের সাথে আমি এই ঘুরতে বের হই। আচ্ছা। তো ওখান থেকে আসলে বেসিক্যালি বাংলাদেশকে ডিসকভার করা, এবং আমার প্রথম ট্রিপ ছিল লংগাদু,
এটা হচ্ছে রাঙামাটিতে, মানে রাঙামাটিতে, আচ্ছা। এটা প্রায় যেতেই আমাদের 5 দিন লেগেছিল তখন, আচ্ছা, সেই এত দূরে? 2005 সালে তখন। আচ্ছা। তো প্রথম ট্রিপের অভিজ্ঞতাটাই আমরা শুনতে চাইবো আর একটু বিস্তারিত, কারণ দেখা যাচ্ছে যে শুরুটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছুর পরে শুরুটা হয় এবং সেই শুরুটা মনে একটা ছাপও রেখে যায়। শুনি। তো সেটা হলো আপনার ওরা একটু ডিফারেন্ট ট্রিপ করতো তখন, তখন আসলে ফেসবুক ওভাবে আসেনি, এবং আমার যে বড় ভাইরা ছিল ওরা একটু খুঁজে খুঁজে বের করতো যে কোথায় ডিফারেন্টভাবে লোকে যারা ট্যুরিস্ট প্লেসে ঘুরে তার থেকে একটু অন্যভাবে, এবং সেখানেও ফটোগ্রাফার ছিল, রাইটার ছিল, এবং বিভিন্ন জনরার লোকজন ছিল। বেসিক্যালি ওরা হচ্ছে বুয়েটের কয়েকজন বন্ধুরা মিলে এই গ্রুপটা করে। আচ্ছা। তো তারপরে ওই লংগাদু যাওয়ার পরে ওখানে যেহেতু এত জায়গা, ছবি এত সুন্দর তুললাম, এবং ওখানে আমরা গিয়েছিলাম বন্য হাতি দেখতে। আচ্ছা। তো বন্য হাতি তাড়া করে গ্রামবাসীকে, তো ওইটা দেখার জন্য বেসিক্যালি আমরা গেছি, এবং ওটা কিছুটা দেখতে পেরেছি। তো ওটা নিয়ে আমরা পরে পত্রপত্রিকায় অনেক লেখালেখি করেছি, এবং এই ট্রিপগুলা করার পরে এসেই আবার যেহেতু আমি পত্রিকার সাথে যুক্ত এবং অন্যরাও লেখালেখি করে, তো আমরা এরকম প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, বিভিন্ন পত্রিকায়, সমকাল, আমরা ভ্রমণ নিয়ে লিখতাম, এবং তখন এই লেখাগুলা পুরো বাংলাদেশের লোকজন আমাদের খুব অ্যাপ্রিশিয়েট করতে। আচ্ছা, এই জায়গাতে আরেকটা বিষয় শুনতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো ফটোগ্রাফি করছিলেন, ভ্রমণও করছিলেন, কিন্তু এই বিষয়গুলো যে লিখে রাখতে হবে, বা লেখাটাও তো এক প্রকার আর্কাইভই, এটা মানে বছরের পর বছর থেকে যাবে, সেই ধারণাটা কিভাবে আসলো, বা সেই চিন্তাতে কেউ উদ্বুদ্ধ করেছিল? উদ্বুদ্ধ বলতে ভোরের কাগজে যখন থাকি তখন তো যে ভ্রমণ পাতা একটা চালু করেছিল, তখন শাকিল বিন মুস্তাক ভাই ছিল, উনি করতো। তো তখন বললো ঠিক আছে ছবি দাও, বা আমরা তখন একটা আমার বন্ধুর বাড়ি চুয়াডাঙ্গায় বেড়াতে গিয়েছিলাম, তখন ওই যে কলেজ সময়, তখন কিছু ভালো ছবি তুলেছিলাম, তখন উনি অনেক বড় বড় করে এটা ছেপেছিল, এবং আমার নাম যখন দেখলাম পত্রিকায় ছবি ছাপা হচ্ছে, তখন একটু লেখা শুরু করলাম। মধুর বাড়ি, কবি মধুসূদন দত্তের বাড়ি গিয়েছিলাম, ওইটা নিয়ে একটা প্রথম লেখা লিখেছিলাম, তো সেটা বড় করে ছাপলো নাম। এটা কি প্রথম লেখা ছাপা এটা হলো? প্রথম ছিল আমার লেখা। আচ্ছা, বাহ। তো এই যখন দেখলাম যে না, ভ্রমণ লিখলে তো আসলে পত্রিকা অনেক বড় জায়গা পাওয়া যায়, এবং নিজের নামটাও দেখা যায় এবং সুন্দর, তো ঠিক আছে ছবি তুলে রেখে দিলে তো আর হলো না, এটা যেহেতু মানে একটা দেখার, তখন তো ফেসবুক যেহেতু ছিল না, আর নিউজ পেপারে যেহেতু এটা একটা দারুণ ব্যাপার তখন সময়, সবাই অ্যাপ্রিশিয়েটও করতো, তো সেখান থেকে আসলে শুরু। তারপরে আপনার ফটোগ্রাফিও তখন চলছিল, আপনি ভ্রমণও করা শুরু করেছেন, সেই সাথে লেখালেখি, পড়াশোনা, সবকিছুই একসাথেই চলছে। পরিবার থেকে আসলে সাপোর্টটা কেমন পাচ্ছিলেন আপনি, যে আসলে ক্যারিয়ারটা এদিকে নিচ্ছিলেন? বাংলাদেশের আসলে সাপোর্ট পাওয়া যায় না, এটা তো প্রবলেম। কারণ হচ্ছে যে আমার বাবা নিজে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তো সে হয়তো চেয়েছিল যে ছেলে ওরকম কিছু হবে, তো যেহেতু মানে ওইভাবে আমি আমার মতো করছি, এটা একটা ভালো ছিল যে তারা বাধা দেয় নাই, কিন্তু উৎসাহ ভাবে দেয় নাই। এইটা তো আসলে তখন তো, এখনো উৎসাহ এরকম দেয়, আমি মনে হয় অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই সময়টা আপনাদের সময়টা একেবারেই না দেওয়ার মতোই ছিল আমার মনে হয়। তো এমনি এই যে পত্রিকায় বের হতো বা ভালো কিছু করছি, বা এই যে লেখালেখিগুলো পড়তো, মাকে দেখাতাম বা বোনকে দেখাতাম, হ্যাঁ দেখতো। নিউজ পেপারগুলো আমি এখনো রেখে দিয়েছি, মানে অনেক পুরনোগুলো, আর এখন তো অনলাইনেই পাওয়া যায়, সেগুলো দেখাই। তো এইখান থেকে আস্তে আস্তে অভিজ্ঞতাও তো হলো, যেহেতু মানে নতুন জায়গায় যাচ্ছি, ওটা আবার আর্কাইভ করছি, লিখছি, তো এইভাবে আস্তে আস্তে বিভিন্ন আবার পত্রিকা থেকেও বিভিন্ন জায়গায় পাঠাতো, মানে অ্যাসাইনমেন্টের জন্য, তো সেইটাও একটা ভ্রমণও হতো, অ্যাসাইনমেন্টের কাজ হতো। তো ওইভাবে আর কি আসলে স্টুডেন্ট লাইফেই অনেক ঘোরার, পুরা বাংলাদেশই বলতে গেলে ঘুরলাম, এবং আরেকটা সংগঠন ছিল কেওকাডং বাংলাদেশ, ওদের সাথে সাইকেলিং করলাম, সাইকেলিং করে কেওকাডং গেলাম, এবং সাইকেলিংটা আসলে বেসিক্যালি আমি শিখেছি ওমানে, ওখানে আমাকে একটা শিখ লোক জাস্ট 2বার এরকম ধাক্কা দিয়েছে, তখন একবার পড়ে গেলাম, তারপর সাইকেলিং শিখলাম। তো সাইকেলিংয়েও আমি লং ডিস্টেন্স অনেক সাইকেলিং করেছি বাংলাদেশে, এবং দেশের বাইরেও এখন করেছি বলবো। তো ওই জিনিসগুলো আসলে আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে জিনিসগুলো তো অভিজ্ঞতা আস্তে আস্তে জমা হয়। সো অনার্সের সাবজেক্টের সাথে তো এই কাজের জায়গাগুলো তো মিলছিল না, হ্যাঁ, কিন্তু পড়তে হয়েছে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, এবং আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে আসলে সার্টিফিকেট না হলে এটার আসলে কোনো ইয়ে না, এবং একটা জিনিস চিন্তা করলাম যে ঠিক আছে বাবা কষ্ট করে পয়সা দিচ্ছে, পড়াশোনাটা শেষ করে, মানে অনেকবার চিন্তা করেছি যে ড্রপ আউট হব, পড়বো না, এটা আমার সাবজেক্ট না, কিন্তু পরে শেষ করেছি আর কি। তো আমি পরে ইন্টার্ন করেছি বেঙ্গল ফাউন্ডেশনে, ওখানে
ডিজাইনিং একটা টিমের সাথে ছিলাম, ওটা জাস্ট ইন্টার্ন করেছি, করে আরও আচ্ছা। কিছুদিন কাজ করেছি, করে তারপরে অনার্স শেষ করার পরে ভাবলাম যে ঠিক আছে এবার আমার ভালো লাগা সাবজেক্টে যাই। তারপরে আমি আসলে ইউল্যাবে ভর্তি হই মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে, কিন্তু ওই লাইনে আর চাকরি করিনি। কিন্তু তারপরে আমি আসলে এনজিওর সাথে কাজ করেছি, রোহিঙ্গা ক্যাম্পে চলে গেছি ওইখানে। এবং শিশুদেরকে নিয়ে আপনার একটা ফটো স্টোরি আন্তর্জাতিকভাবে বেশ আলোচিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক পত্রিকায়। কিভাবে হলো এটা? এটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে আমি যখন চাকরি, আমি প্রথমে গিয়েছিলাম হচ্ছে যখন ইনফ্লাক্স হয় 2017 সালে, তখন ভলেন্টিয়ার হিসেবে গিয়েছিলাম, এটা টার্কিশ একটা অর্গানাইজেশনের সাথে। তখন ওখানে ভলেন্টিয়ার কাজ করার পরে এর আগে আমি আরও 2টা অর্গানাইজেশনে কাজ করেছি, ভিএসও নামে। আচ্ছা। এটা হচ্ছে ইউকে বেসড, ওদের সাথে আমি খাগড়াছড়িতে ছিলাম 3 মাস, আর রংপুরে ছিলাম 1 মাস, এরকম করে মানে ওই সংগঠনটার সাথে বেশ ভালো কাজ করছি ইউকের ভলেন্টিয়ারদের সাথে। তো ওই থ্রুতে একটা কমিউনিকেশন হয়েছে। এবং রোহিঙ্গা ক্যাম্পে তখন রিলিফ ইন্টারন্যাশনাল নামে একটা অর্গানাইজেশন ছিল, ওরা তখন হান্টিং করছিল আর কি। তখন ইন্টারভিউ দিলাম, ওখানে হয়ে যায়, তখন আমি কক্সবাজারে মুভ করি। আচ্ছা। প্রায় 2 বছর ছিলাম আর কি। তো ওইখানে আপনার ওই তখন ছবি তুলতাম, যেহেতু ক্যামেরা ছিল। বাচ্চাদের উপরে একটা সিরিজ করেছিলাম, ওইটা কোথায় যেন আপলোড করেছি। পরে জার্মান ভিত্তিক একটা ম্যাগাজিনে একজন হঠাৎ নক দিল, তারপরে উনি আমার ইন্টারভিউ নিল এবং ওই ফটো স্টোরিটা ছাপলো আর কি। কেমন লেগেছিল এই প্রাপ্তি? ভালো লেগেছিল, হ্যাঁ। তখন ওই সময় একটা অন্যরকম, আর তখন তো আসলে পরিবেশ অন্যরকম, ওদের নিয়ে কাজ করছে। আমি চাইল্ড প্রোটেকশনে কাজ করতাম, শিশুদের নিয়ে। তো ওইটা খুবই মানে টাচি ব্যাপার ছিল, এবং একদম সামনে থেকে কাজ করা, ফিল্ডে কাজ করা। তো এইটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এবং 2 বছর কক্সবাজারে ছিলাম, রোহিঙ্গা হ্যাঁ, ক্যাম্পে থাকা হলো। ক্যাম্পেও করেছে, এবং তখনও অনেক ট্রাভেল করেছে, সাইকেল নিয়ে মুভ করেছি চিটাং কক্সবাজার অঞ্চলে, অনেক সাইকেলিং করেছি। তো বেসিক্যালি তারপরে যেহেতু আমি একটু ঘুরে বেড়াই এবং পাহাড়ে যাই, তো ছুটি ছাটা ঠিক মতো দেয় না, তারপরে চাকরি ছেড়ে দিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে গেছিলাম। তখন এটা কোভিডের আগে। একজন আলোকচিত্রী থেকে এই যে একদম অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ হওয়া, এই যে মানে টার্নিংটা কিভাবে হলো, বা নিজেকে অ্যাডভেঞ্চার কিভাবে তো আগে ready থেকেই করলেন? শুরু করেছে। মানে ওই যে আমি, যখন হ্যাঁ। ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে আসলে এই যে বললাম যে ভাইদেরকে পেয়েছি, তখন পুরো বাংলাদেশে ঘুরেছি। তখনই আসলে বান্দরবন, তারপরে সুন্দরবনে আমরা অনেক এক্সক্লুসিভ ট্রিপ করেছি, বান্দরবনে অনেক ট্রেকিং করেছি। তারপরে আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এবং সাইকেলেও আপনার ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে কক্সবাজার, তারপরে সিলেট থেকে কক্সবাজার, এরকম অনেকগুলা সাইকেলিং ইভেন্ট উইথ ক্যাম্পিং এগুলো করেছি। তো এগুলো করতে করতে তো আস্তে আস্তে আগ্রহ বেড়েছে। এবং যেহেতু বান্দরবনের পাহাড়, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এগুলোতে অনেক ঘুরেছি, সাইকেলও চালিয়েছি, ট্রেকিং করেছি। তো তখন আমি ওই যে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে, তখন আরও বেশ অল্প কয়েকজন গেছিল। তখন আমি 2012 সালে এই কোর্সটা করি ইন্ডিয়াতে, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট থেকে, HMI বলে, ওখান থেকে বেসিক মাউন্টেনিং কোর্স করি। সেটা হলো সিকিমে, প্রায় কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের ওখানে আইস ক্লাইম্বিং ট্রেনিং, এই পুরো জিনিসটা 29 দিনের একটা ট্রেনিং, কঠিন ট্রেনিং। আমাদের দেশে এরকম কোনো ট্রেনিং নেই। আমাদের দেশে এখন চালু হয়েছে 1-2টা সংগঠন, ওরা করাচ্ছে, কিন্তু আমাদের দেশে যেহেতু এরকম উঁচু পাহাড় নেই, সেহেতু ওইভাবে করা মুশকিল। তো সবাইকে ইন্ডিয়া অথবা নেপালে যেতে হয়। তো তখন ইন্ডিয়াতে আমরা যখন যেহেতু ট্যুরিস্ট ভিসা ছিল, বা আমাদের জন্য একটু কস্ট এফেক্টিভ ছিল, তো আমরা ওখানে গেছি। এবং ইন্ডিয়ার পাহাড়েও অনেক মানে এক্সপেডিশন এবং এক্সপ্লোর করার অনেক জায়গা আছে। 29 দিনের ট্রেনিং এ কি কি জিনিস নতুন শিখলেন, বা কি মনে হলো যে এতদিন যে নিজের মতো করে ঘুরছিলেন, সেই জায়গাটা থেকে কোনো চেঞ্জ আসলো কিনা? অবশ্যই এটা একটা দারুণ অভিজ্ঞতা। এবং কখনো এরকম মানে একটা ইন্ডিয়ান আর্মির আন্ডারে ট্রেনিং, খুবই নিয়ম মাফিক। এবং ওখানে দার্জিলিংয়ের যে ক্যাম্পাস, ওখানে 7 দিন রেখে ওখানে জাস্ট একটা বেসিক থিওরিক্যাল ক্লাস করে আমাদেরকে একদম পাহাড়ে নিয়ে গেল আর কি। তো একদম প্র্যাকটিক্যাল ট্রেনিং, রক ক্লাইম্বিং, আইস ক্লাইম্বিং, কিভাবে ব্যাগ গোছাতে হবে, কিভাবে মাউন্টেনিয়ারিং এর বেসিক জিনিসপত্র, পড়াশোনা সহ। তো এটা, তারপরে সার্টিফিকেশন, এটা একটা মানুষকে আমি বলবো যে মানে টাফ অ্যান্ড টাফেস্ট, মানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, একদম এই ধরনের জিনিস ট্রেনিং আর কি। তো এগুলো হওয়ার পরে মনে হচ্ছে যে না, আমি তো অনেক কিছু করতে পারি, মানে একটা কনফিডেন্ট বিল্ড আপ হয়। কিন্তু সেটা হুট করে আপনার মনে আসেনি, এটার সাথে আপনার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক কিছু চ্যালেঞ্জ ছিল, সেই জায়গাটা একটু শুনি।
অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আমাদের দেশ থেকে সবসময় থাকে, সেটাকে আসলে কম্পিট করার জন্য অনেক কিছু ছাড় দিতে হয় অবশ্যই, যেহেতু মনে করেন এখন রেগুলার চাকরি করলে একরকম হতো, কিন্তু শুধু এটাই আমি চেয়েছি করতে, তখন আসলে ওয়েগুলো বের হয়। নানাভাবে দেখা গেল যে আমাদের এক ভাই বলেছিল যে ঘুরতে মন লাগে, টাকা লাগে না। কিন্তু টাকা লাগে, কিন্তু সেটা আসলে ম্যানেজ হয় যখন আপনি বের হয়ে যাবেন, পথই আপনাকে বলে দিবে যে কোথায় কি করতে হবে। তো অনেক অল্প টাকা নিয়েও মানুষের দেখা গেল যে 3 গুণ লাগবে, আমার হয়তো মানে একটা অল্প সময় শুধু প্ল্যানিং এবং আমার ওয়ের কারণে আমি হয়তো যাব। এবং পায়ে হেঁটে অনেক জায়গায় গেছি, সাইকেলে গেছি, তারপরে এরকম অনেক সময় এরকম অ্যাসাইনমেন্টে গেছি। তো সুতরাং ওইভাবে আসলে ম্যানেজ হয়ে গেছে। এবং যখন এই যে টুকটাক কাজ করেছি, পয়সা পেয়েছি, জমিয়েছি, তারপরে আমি গেছি। মানে একটা প্ল্যান করে একটা আসলে plan নিজেকে করে চলতে করতে হয়। হয়েছে, কখনো আর কাজ, কিছু কখনো সময় ভ্রমণ। অবশ্যই সাপোর্ট নিয়েছি, আমার বন্ধু বান্ধবরা অনেক সময় ক্রাউড ফান্ডিং করেছে, সাপোর্ট দিয়েছে। গত বছর আমি মেরা পিক এক্সপেডিশনে গিয়েছিলাম, ওখানে আমার শাইন কলেজের একটা অ্যাসোসিয়েশন আছে ইসাদ, ওরা আমাকে কিছু পার্শিয়াল স্পন্সর করেছে। এবং এখন যখন বড় অ্যাচিভমেন্টে যাই, তখন কিছু ক্রাউড ফান্ডিং এবং স্পন্সরের জন্য রিকোয়েস্ট করি, কখনো পাই কখনো পাই না, কিন্তু এইটার এই পৃষ্ঠপোষকতার অভাবটা বা প্রয়োজনটা সবসময় আসলে মানে এইখানে একটা বিষয় জানতে ইচ্ছে করছে, আপনি যে বলছেন যে পৃষ্ঠপোষকতার অভাব, অন্যান্য অনেক ক্ষেত্রেই তো পৃষ্ঠপোষক অনেক পাওয়া যায়, কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি যেগুলোর সাথে আপনি জড়িত, এই অ্যাক্টিভিটিগুলোতে পৃষ্ঠপোষক কম পাওয়া যায় কেন? কারণ ওরা আসলে জানেই না, মানে মাউন্টেন সম্পর্কে আমাদের দেশের লোকের ধারণা কম, আয়রনম্যান সম্পর্কে ধারণা কম। এখন কিছুটা হচ্ছে, এখন কোম্পানিগুলো আসতেছে, কিন্তু মানে স্পোর্টসে এগুলো যে স্পোর্টস এবং এগুলো যে এন্ডুরেন্স অ্যাথলেট, এই যে ট্রেনিং করতে বা এই সময়গুলো দিতে যে জীবনের অনেকটা সময় এবং সাধনার প্রয়োজন, সেই ব্যাপারটা আসলে ওরা তেমন একটা বোঝে না। এখন স্পন্সরদের কাছে গেলে ওরা অনেক সময় বলে যে এরকম হয়তো একটা মেলা হলো, ওখানে 5,000 লোক আসবে, সেখানে তার প্রোডাক্টটা হয়তো শো হবে, কিন্তু এখন আমাকে বা এই ধরনের স্পোর্টসে ওরা দিলে সেটা তাদের কাছে হয়তো ওরকম ইয়া না। এখন একটু চেঞ্জ হচ্ছে, এখন দিচ্ছে, এখন আমাদের আয়রনম্যানও হয়েছে অনেকজন, তারপরে এখন এই যে সাঁতারে বিভিন্ন জায়গায় এটা করছে। এভাবে আসলে হতে থাকবে। এবং আয়রনম্যান 70.3 প্রতিযোগিতায় আপনার বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, সেগুলো নিয়ে একটু শুনি। এটা হচ্ছে আমি একটু সাঁতার দিয়ে শুরু করি। মানে কোভিডের সময় তো আমি মানে যখন আমি চাকরি ছেড়ে দিলাম, এভারেস্ট বেস ক্যাম্পে ঘুরে এলাম, এটাও একটা দারুণ এক্সাইটিং ছিল। তারপরে এসে কোভিড শুরু হলো 2 বছর। কোভিডের মধ্যেও অনেক কাজ করেছি, মানে ভলেন্টিয়ারিং এবং এই যে কোয়ান্টামের সাথে কাজ করেছি বা বিভিন্ন জায়গায় কাজ করেছি ইয়েতে। তো কোভিডটা শেষ হওয়ার পরে তখন সুইমিং শুরু করলাম, যে এটা দিয়ে। তখন আসলে বাংলা চ্যানেল, দাওয়াজের বাংলা চ্যানেল আমি অনেক আগেই ভলেন্টিয়ার হিসেবে গিয়েছিলাম, যখন হামিদ ভাই বেঁচে ছিল। তো তারপরে এসে সুইমিং আমি পারতাম বা ভালো লাগতো, তখন এই যে গুলশান শাহাবুদ্দিন পার্কে আমরা একটা পুকুর আছে, ওখানে প্র্যাকটিস করি। ওটা করতে করতে তারপরে আমি বেসিক্যালি দেখলাম যে বাংলা চ্যানেলের জন্য প্রস্তুতি নেই। তো বাংলা চ্যানেলটা তখন 1 বছর পুরা প্রস্তুতি নিলাম। তারপরে 2021-এ আমি অ্যাটেম্প নিলাম। 21-এ অর্ধেক গিয়ে মানে সমুদ্রের অবস্থাও খারাপ ছিল এবং আসলে তখন উঠে যেতে হয় প্রথম অ্যাটেম্প। তারপরে 2022 গেল, 23-এ গিয়ে আমি আসলে বাংলা চ্যানেল দিলাম। আচ্ছা। তো ওইটা একটা দারুণ অ্যাচিভমেন্ট। তো যখন সুইমিং আমি পারি, তখন ভাবলাম যে ঠিক আছে, এটা কোচ হিসেবে কাজ করা যায় কিনা, বা লোকজন শিখতে চায়। তো এটাও একটা সামাজিক, এবং প্রতিদিন 8 জন করে শিশু মারা যায় পানিতে ডুবে। তা আমি ভাবলাম যে এটা হয়তো একটা ভালো উদ্যোগ হতে পারে, এটা সমাজের জন্য কিছু করা, প্লাস এটা প্রফেশনালিও নেওয়া যায়, কিন্তু একটা সার্টেন সময়, কারণ এটা শুধু সামারেই করা যায়। তো তারপরে আমি বিকেএসপি ট্রেনিংটা করি, কোচেস একটা ট্রেনিং হয় ওখানে 20 দিনের, বিকেএসপি ট্রেনিংটা করি, সার্টিফিকেশন সেটা করে তারপরে এই কোচিংটা শুরু করি। তারপরে আসলে যেহেতু আমি সাইকেল চালাই ছোটবেলা থেকে, সুইমিং ভালো পারি, রানিংও এর মধ্যে আমি করেছি, আমি আলট্রা রান করেছি কয়েকবার, তারপরে ফুল ম্যারাথন দিয়েছি, হাফ ম্যারাথন দিয়েছি। তো রানিংও মোটামুটি ভালো হতো, যেহেতু ট্রায়াথলন হয়ে গেল। তো এখন ওখানে আসলে পুকুরের ওই এনভায়রনমেন্টটাই, ওখানে আরো ভাইরা আছে বা অনেকে আছে যারা এন্ডুরেন্স অ্যাথলেট, যারা আয়রনম্যান দিয়েছে আগে, ওরা একটু উৎসাহ দিল কয়েক ভাই, যে আয়রনম্যানটা দিলে ইউ ফিল
ডিফারেন্ট, মানে এটা আসলে কনফিডেন্স লেভেল অন্যরকম চলে যাবে। তবে আমি ভাবলাম ঠিক আছে, চেষ্টা করি। তো এখানে কিন্তু অনেক অর্থের ব্যাপার, ভালো সাইকেল, ভালো ইকুইপমেন্ট, অনেক জিনিস, এই যে বাধাগুলো শুরু হলো, তাও চিন্তা করলাম ঠিক আছে, অনেক কিছু তো করলাম, চেষ্টা করে দেখা যায়। তারপরে ট্রেনিং শুরু করলাম, এই পুকুরে সাঁতরানো, দৌড়ানো, এবং আমার কাছে একটা রোড বাইক ছিল, সাইকেল, খুবই মানে কি বলে, বেশি দামি না। আচ্ছা। তো সেটা আমার এক বড় ভাই গিফট করেছিল। তো সেইটাকে ঠিকঠাক করে ওইটা দিয়ে প্র্যাকটিস শুরু করলাম, এবং শেষ পর্যন্ত মালয়েশিয়া, লাঙ্কাউইতে সেই আয়রনম্যান দিতে গেলাম আর কি। আমরা এই জার্নিটা আরো বিস্তারিত শুনতে চাই। এবং বলছিলেন না আপনি অনেক কিছু করেছেন, সত্যি গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল যে আপনি রিলেটেড, আসলে যখন যেটাতে আপনার ইন্টারেস্ট এসেছে আপনি সেটা করেছেন, এবং শুধু নিজের শখের বশে করেনি, যতটুকু ট্রেনিং নেওয়া দরকার বা কোর্স করা দরকার আপনি সেগুলোও করেছেন। খুব সহজভাবে আপনি আপনার গল্পগুলো বলছিলেন, কিন্তু গল্পগুলোর ভেতরে সবসময় এত সহজও থাকে না। আপনি ট্রেনিংয়ের কথা বলছিলেন, ট্রেনিং চলাকালীন সময়ে আপনার একটা বাইক হারিয়ে গিয়েছিল, যেটা আপনার মনকে খুব কষ্ট দিয়েছিল, কোনো না কোনোভাবে নাড়াও দিয়েছিল। একটু সেই গল্পটা শুনি। আমি শাহাবুদ্দিন পার্কে তো অনেকদিন থেকে যাই, প্র্যাকটিস করি, এবং এই সাইকেলটা প্রায় 10 বছরের উপরে চালাচ্ছিলাম, এবং অনেক জায়গায় গিয়েছি। এটার উপর একটা মায়াও আছে। তো কখনো ভাবি নাই ওটা, আমরা ওখানে একটা কফি শপ আছে, ওখানে বসেছিলাম, সাইকেলটা তালা দেওয়া ছিল না, এমনি থাকে, চোখের সামনেই ছিল, কিন্তু চট করে সাইকেলটা মানে চুরি হয়ে যায়, এবং তখন আয়রনম্যানের ট্রেনিং চলছিল। তো ওই সাইকেলটা আর কি অনেক মায়া ছিল। তারপরে মানে পরে কি আর পাওয়া যায়নি? না, ওটাকে আর পাওয়া যায়নি। আমি মানে চেষ্টা করেছি আর কি, মানে ও বিক্রি করে দিয়েছিল। আচ্ছা, কিন্তু আপনি থেমে থাকার মানুষ না, আপনি হচ্ছেন লড়াকু। এবং তুমি যেটা বলছিলে যে সহজ সুন্দর করে আপনি গল্পগুলো বলছেন, কিন্তু আসলে আপনি প্রত্যেকটি কাজে যেগুলো করছেন সেগুলো কিন্তু ঝুঁকিরও বটে। একদম। তো আপনি যেটা বিভিন্ন সময় বলেছেন যে আয়রনম্যান গেমটাই হচ্ছে একটা ব্রেইন গেম, এটা কি একটু ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে আসলে যেহেতু 8.5 ঘন্টা, এটা 70.3 মাইল, সাইকেল, সুইমিং হচ্ছে 2 কিলো, সাইকেল হচ্ছে 90 কিলো, আর রানিং হচ্ছে 21 কিলো। তো এই যে মানে ট্র্যাকে আপনি থাকবেন 8.5 ঘন্টা, এটার জন্য আসলে আপনাকে মেন্টাল প্রিপারেশনটাই বেশি নিতে হবে। শারীরিক তো নিতেই হবে। তো আপনি যে এই যে সুইমিং করলেন, উঠে আবার সাইকেলিং করছেন, এবং এগুলো সব কিছুই আপনার একসাথে করতে হবে। তো কোনো একটা জায়গায় যদি আপনি থেমে যান অথবা কোনো একটা স্ট্রাগল হয়, তখন টাইমিংয়ের একটা ব্যাপার আছে, এখানে কাট অফ টাইম আছে। তো অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এবং অনেকে দেখেছি যে সাইকেল আপনার, এটা লাকেরও একটা ব্যাপার বলবো, সাইকেল লিক হয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, সময় যাচ্ছে। এবং আমাদের সাথে ওখানেই এক বড় ভাই, উনি প্রথম দিনই একটা যে আমরা যে সাইকেল ট্রেনিং করি, ট্রেনিংয়ের সময় উনি অ্যাক্সিডেন্ট হয়ে মানে হসপিটালাইজড হয়েছে, এবং হোটেলেই ছিল, উনি আর দিতে পারিনি। আরেক ভাই কাট অফ টাইম মিস করেছে। এবং আমিও যেটা ভুল করেছি, আমার পাম্পার সাথে নেইনি। তো লিক হলে আসলে আমারও সময় যেত, হয়তো লাক ভালো আমার হয়ে গেছে। তো আমি এটা 7 ঘন্টা 58 মিনিটে শেষ করেছি আর কি। তো এবং এই যে এন্ডুরেন্স ট্রেনিং, আপনার সুইমিং, এই যে 5 ঘন্টা 7 মিনিটে যে বাংলা চ্যানেল দিলাম, এই যে একটানা পানিতে এভাবে থাকা, তারপরে এইভাবে সাইকেলিং করা লং ডিস্টেন্স, রানিং করা লং ডিস্টেন্স, এটা এই জন্যই ব্রেন গেম বলবো, কারণ এটা আপনাকে যেখানে মনে হবে যে আসলে কেন করছি, অনেক সময় আমরা পাহাড়ে গেলাম, পাহাড়ে যেমন এই যে 6000 মিটার গেলাম, মনে হচ্ছে যে কেন আসলাম, এরকম মনে হয়। কিন্তু তখন ব্রেইনকে এটা সিগন্যাল দিতে হয় যে না, তোমাকে করতে হবে, আর একটু আছে, ফিনিশ লাইন তোমার সামনে, এবং তুমি কিছু অ্যাচিভ করতে যাচ্ছ। সুতরাং এটা মনোবলটাকে শক্ত রাখতে হয়। আপনার ক্ষেত্রে কি হয় এখন আসলে, এই যে পর্বত আরোহণ, ম্যারাথন, সাঁতার, একটা তো রুটিন লাইফ চলে আসছে নাকি? কি দর্শন অনুসরণ করেন? আমার কাছে মনে হয় যে আমাদের জীবনটা তো ছোট, তো এখানে আমার মনে হয় যে যেটা আপনাকে ভালো ফিল দেয়, যেটা আপনাকে আরেকজনের জন্য করার জন্য কিছু উৎসাহ দেয়, সেটাই করা উচিত। এবং মানে এই জিনিসগুলো আমার মনে হয় যে আমি অনেক সময় মানুষকে বলি যে 24 ঘন্টা 1 ঘন্টা নিজেকে দেওয়া উচিত, মানে এক্সারসাইজ বা ভালো কোনো মিউজিক শোনা বা কোনো কিছু করা, নিজের জন্য 1 ঘন্টা দেওয়াটা উচিত, মেন্টাল হেলথের জন্য অ্যাটলিস্ট। তো কিন্তু ফিজিক্যাল হেলথ যখন ভালো থাকবে, যখন আপনি ওয়ার্কআউট করবেন, তখন মেন্টাল হেলথও ভালো থাকে। খুবই সুন্দর বলেছেন। অনেক সময় দেখা যায় যে এই ধরনের গেমসের ক্ষেত্রে আপনার হয়তো সমস্ত রকম প্রস্তুতি আছে, কিন্তু গেমসের মধ্যে গিয়ে কোনো একটা ঘটনা এমনভাবে ঘটলো
যেটা আপনার গতিকে কমিয়ে দিল? যেমন আমরা যদি বাংলা চ্যানেলের কথাই বলি, আপনি জেলিফিশ দ্বারা আক্রান্ত হয়েছিলেন, এই জায়গাটা একটু শুনি কি হলো তারপর? এখানে সে জেলিফিশ যখন সেন্ট মার্টিনের কাছাকাছি যায় তখন জেলিফিশের এরকম ঝাঁক থাকে অনেক সময়। তো জেলিফিশের ওরা হচ্ছে একটা টক্সিক ছাড়ে, যখন শরীরে লাগে এটা প্রচন্ড জ্বলে আর কি। আচ্ছা। তো তখন আসলে এটা সহ্য করে নিতে হয়, মানে ওটা ওই অবস্থায়। আর আরেকটা জিনিস হলো যে সমুদ্রের মধ্যে তো অনেক কিছু থাকতেই পারে, এটা তখন মাথায় আসলে আর আমরা আনি না বা হয় না, কারণ তখন এগুলা মাথায় থাকলে আর এটা পার করা যাবে না, কারণ পানির নিচে তো অনেক কিছু আছে। একদম। তো তখন আসলে আর এটা মানে ওই মেন্টাল স্ট্রেংথটা কখনো কোনো কিছুর মুখোমুখি হয়েছেন? না, ওরকম এমনি ছোট ছোট মাছ বা বড় মাছ এরকম দেখেছি, কিন্তু ওরকম কিছু হয়নি। আচ্ছা। রিসেন্ট আমি যে একটা থাইল্যান্ডের আপনি ওশেন ম্যান করে আসলাম, ওইখানেও জেলিফিশ ছিল, কিন্তু অল্প লেগেছে। কিন্তু ওখানে হচ্ছে আপনার আমার চশমা লিক করে 5 ঘন্টার উপরে লবণ পানি গেছে, তারপরে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, এবং 2 দিন এটা নিয়ে খুব সাফার করেছে, মানে একদমই খুবই কষ্ট হয়েছে, এবং অনেক ঢেউয়ের সাথে যুদ্ধ করে তারপরে এটা কমপ্লিট করা। আপনি খুব সহজ করে বলছেন, এতটা সহজ ছিল না। এই যে 10 কিলোমিটার সাঁতার করা, একটু শুনি না, আরেকটু বিস্তারিত শুনি, শুরুটা কিভাবে করেছিলেন? এটা রেজিস্ট্রেশন করতে হয়, 100 ইউরো দিয়ে রেজিস্ট্রেশন করে। এটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, ওশেন ম্যান, যেহেতু বাংলা চ্যানেল দিয়েছি, এবং এর আগে আমি আবার হচ্ছে ঢাকা থেকে হেঁটে টাঙ্গাইল গিয়ে ওই যে একরামুল হাসান শাকিল যে এভারেস্টার, ওকে যমুনা নদী পার করে দিয়েছিলাম। তো যমুনা পার করেছি, এরপরে মেঘনাতে একটা সুইমিং করেছিলাম। যেহেতু লং ডিস্টেন্স এরকম সুইমিং করি, পরে ভাবলাম যে ওশেন ম্যানটাও আমি দেই, যেহেতু আমি সুইমিং এর সাথে আছি। তো এটা ছিল আবার এই যে গত মাসের মার্চ মাসে। তো আমাকে প্রস্তুতি নিতে হয়েছে রমজানে, মানে একদম ফেব্রুয়ারির সময়। তো খুবই অসুবিধা হয়েছে, কারণ রোজার সময় এবং টাইমিং খুব উল্টাপাল্টা, ঘুমের সময়, খাবারের সময়। তো চেষ্টা করেছি, মানে এটা ছিল আপনার প্রায় 4.5 ঘন্টার মধ্যে 10 কিলো সুইমিং করতে হবে। 4.5 ঘন্টা? হ্যাঁ, 4.5 ঘন্টার মধ্যে। তো এটা ডিপেন্ডস করে হচ্ছে, এটা কাট অফ টাইম বাড়িয়ে দেয় ওরা সমুদ্রের বুঝে। তো এই যে থাইল্যান্ড যাওয়া, থাইল্যান্ডের ভিসা করা, বা থাইল্যান্ড পর্যন্ত ক্রাবিক পর্যন্ত যাওয়া, এই প্ল্যানটাকেও সাজালাম যে আমি আসলে যেহেতু ট্রাভেলিং করি এবং লেখালেখি করি, এই সাঁতারটা এটা তো একটা অ্যাচিভমেন্টটা করে আমি আবার ঘুরবো আরো কিছু জায়গা। তো আমি আরো প্রায় 4টা দেশ ছুঁয়ে আসলাম এখানে। উত্তাল সমুদ্র ছিল? উত্তাল সমুদ্র, হ্যাঁ, ক্রাবিতে। ওখানে হচ্ছে এটা হলো আন্দামান সাগর। এর আগে যেহেতু আমি লাঙ্কাউইতে আন্দামান সাগরে সাঁতরিয়েছি, ওটা হলো 2 কিলো। তো এটা হচ্ছে 5 কিলো দিয়ে সমুদ্রের সরে আসতে হয়, এসে আবার একই জায়গায় ঝাঁপ দিতে হয়, একই ডিস্টেন্সে। তো ওটা একটু অবশ্যই বোরিং। তো ওদের আয়োজন খুব ভালো ছিল, এবং পরের যে 5 কিলো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, চোখ খুলে শুধু ওদের যে কালারফুল বয়া থাকে ওগুলো দেখে এগিয়েছি, এবং ওদের সাপোর্ট খুব ভালো ছিল। তো এটা আসলে শেষ করাটা, মানে ওই যে বললাম মেন্টাল গেম, মানে ভেবেছিলাম যে আসলে আর পারবো না, পরে আসলে ওরাও একটু উৎসাহ দিল, এবং তারপরে এটা শেষ করতে পারলাম। যে কোনো কিছুর ফলাফল আসলে নির্ভর করে প্রস্তুতিটা কেমন হবে সেটার উপর। সেই জায়গায় আপনি আসলে কোনো ছাড় দিচ্ছিলেন না, কিন্তু আমার মনে প্রশ্ন জাগছে এই বিষয়টা জানতে, এই ধরনের সাঁতারের জন্য তো আসলে প্রস্তুত হওয়ার জন্য যে ধরনের খাল, বিল, নদী দরকার, সেগুলো তো বাংলাদেশ, বিশেষ করে ঢাকায় অপ্রতুল। ম্যানেজ করেন কিভাবে প্রস্তুতির জায়গা? আমরা ওই যে বললাম, এই পুকুরে সাঁতার কাটিয়ে ওখানে, তারপরে বিভিন্ন সুইমিং পুলে তখন করতে হয় বাধ্য হয়ে। কিন্তু ওপেন ওয়াটারে সাঁতারটা আসলে ওপেন ওয়াটারে করলেই ভালো হয়। একদম একদম। তো এই পুকুরটাই আমাদের জন্য মানে একমাত্র সোর্স। আর ঢাকা ইউনিভার্সিটিতে জহুরুল হকের পুকুর আছে, তারপরে কখনো ঢাকার বাইরে গেলে তখন নদীতে নামি, এরকম আর কি। আচ্ছা, যারা আপনার পরেও এ ধরনের প্রস্তুতি নিতে চায়, তাদের আসলে কি শুধু পুকুর কেন্দ্রিক হয়ে থাকাটা ঠিক, সঠিক? না, সুইমিং পুলেও করতে পারে, সুইমিং পুলে প্র্যাকটিস করতে পারে, কারণ এটা তো একটু লং প্র্যাকটিস করতে হবে, প্রায় এরকম 2 ঘন্টা 3 ঘন্টা টানা সুইমিং করতে হবে করে তারপরে। আর এর সাথে আসলে ঘুম, খাওয়া দাওয়া এবং এই যে রুটিন, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো এই ডিসিপ্লিনগুলো মেনটেন করলে তখন আসলে প্রস্তুতিটা হবে। এখন নিজেকে কিভাবে প্রস্তুত করছেন, বা পরবর্তী প্ল্যানিং কি আছে? পরে আমার যেহেতু আমি 70.3 দিয়েছি, আমার এখন ফুল আয়রনম্যান দেওয়ার ইচ্ছা আছে। যদি পৃষ্ঠপোষক হয়, যদি কোনো ব্যবস্থা হয়, তখন করব। এখন মানে করছি রেগুলার যেসব ট্রেনিং আছে, তো ফুল আয়রনম্যানটা দেওয়ার ইচ্ছা। আর পর্বতেও যাওয়ার ইচ্ছা আছে। গত বছর আমি 6000 মিটার পর্যন্ত গিয়েছি, মেরাপিক, এটা ওখানে সামিট, আমার টিম সামিট করেছে। আচ্ছা। তো ওইটা নিয়েও আমি লিখেছি ডেইলি স্টারে। তো পর্বতেও যাওয়ার ইচ্ছা আছে আরো উপরের দিকে।
মানে আচ্ছা। ডেইলি তো প্রস্তুতি থাকে আপনার, নিজের একটা প্রস্তুতি বা নিজেকে প্রস্তুত করা, সেটার জন্য এখন কি করছেন? এখন এই যে রেগুলারই মানে পুকুরে যাচ্ছি বা রানিং করছি। কখনো কি ব্রেক হলে প্রবলেম হয়, মানে নাকি রেগুলারই একদম না, সাঁতারের কিছু কথা সময় তো বলি? রেস্ট থাকে, যে যেমন ঘুরে এলাম, অনেকদিন গ্যাপ গেছে, মানে আমি সুইমিং শেষ করে আবার ক্রাবি থেকে ব্যাংকক আসলাম, ব্যাংকক থেকে ম্যানিলা গেলাম, ম্যানিলাতে ওখানে আবার কিছুদিন ছিলাম, একটা দ্বীপে গেলাম, ওখান থেকে পরে কুয়ালালামপুর হয়ে ঢাকায় এলাম। আপনি যে তো ধরনের এটা অ্যাক্টিভিটি গুলো করছেন এগুলো আসলে এককভাবে করাটা সম্ভব হয় না, বা একজন মেন্টর দরকার হয়, খুব স্ট্রং একজন মেন্টর। আপনার জীবনে মেন্টর কাদেরকে পেয়েছেন? এইটা আসলে আমি তো ছোট ছোট গোল সেট করে তারপরে ঠিক করি, তো ওই জন্য এক এক সময় এক এক রকম মানুষজন, মানে ফটোগ্রাফিতে কেউ, আয়রন ম্যানে এরকম তো পেয়েছি। ভালো আশেপাশে আসলে ভালো মানুষজন না পেলে এটা করাও খুব মুশকিল। তাদের কাউকে মনে করতে চান এখন? আয়রন ম্যানে যেমন ইমতিয়াজ ইলাহি ভাই আছেন, ওনাকে দেখে আমরা খুব ইন্সপায়ার। তারপরে ফটোগ্রাফিতে আমার শিক্ষক ছিল বাবু ভাই। এরকম মানে সময় সময় অনেকেই পেয়েছি আর কি। আমার আছে। বন্ধুরা আমাকে ইন্সপায়ার করে। আচ্ছা আচ্ছা। তারপরে এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় আমার গল্প বলার জন্য ডাকে, তো এটা ভালো লাগে আর খুব কি যে আমি inspiring গল্পটা আসলে। বলতে পারি। সত্যি সত্যি তাই, তাই। এবং জীবনের অনেক ক্ষেত্রেই আমার মনে হয় যে এমন কিছু মানুষ প্রয়োজন যারা আসলে প্রতিটি পদক্ষেপে আপনার পাশে থাকে। এমন অবশ্য সেটা আসলে খুব গুটি কয়েক মানুষ হলেও হয়ে যায়, কিন্তু একটু শুনতে চাই, এখন কি ফটোগ্রাফি কম হচ্ছে নাকি এখন মানে এখনো হ্যাঁ, চলছে? এখন ফোন দিয়ে করছে, যেহেতু লেখালেখি এখনো চলছে, সেহেতু ছবিটা ইম্পর্টেন্ট, তো ছবি তুলে যাচ্ছি, ফোন দিয়ে আচ্ছা। তুলি বা কখনো ক্যামেরা দিয়ে। সবসময় আপনার লেখার সাথে কি আপনার আমার ছবিগুলোই ছবি, যায়? হ্যাঁ, কারণ এটা কি ট্রাভেলে তো প্রথম আসলে থেকেই? হ্যাঁ, প্রথম থেকে, কারণ ট্রাভেলিং এর যে গল্পটা সেটা তো আমার গল্প। Right, তো হ্যাঁ। তখন আশেপাশে এনভায়রনমেন্টটা আসলে অন্য জায়গা থেকে ছবি না দিয়ে আমার ছবিটাই দিলে গল্পটা রিলেট হয়। খুব রিলেট করা যায়। আর এমনি আগে বিভিন্ন এক্সিবিশনে অ্যাটেন্ড করেছিলাম, এক্সিবিশনে ছবি করেছি। আমার একটা বই বের করার ইচ্ছা আছে। আমার ওই যৌথভাবে বই আছে, কিন্তু এখনো নিজের মৌলিক বই এখনো বের হয়নি, আশা করি হবে আর কি। আচ্ছা, চমৎকার। আপনি তো পুরো বাংলাদেশ ঘুরেছেন একটা সময় বলছিলেন। পুরো বাংলাদেশ ঘুরলে আসলে এক চোখে পুরো বাংলাদেশটাকে দেখাও হয়ে যায়। সবসময় হয়তো সব অলিগলি টাচ করা না হলেও ওভারঅল একটা দৃষ্টিভঙ্গি থাকে। বাংলাদেশের মধ্যে সম্ভাবনাময় বিষয়বস্তুগুলো কি দেখলেন পর্যটনের ক্ষেত্রে? সম্ভাবনা আছে অনেক জায়গায়, কিন্তু আমাদের যে সিস্টেমের কারণে আসলে সম্ভাবনাটা মুশকিল। মানে আমাদের সুন্দরবন এবং কক্সবাজারই তো সবচেয়ে বড় জায়গা, মানে যদি বিদেশি ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করা যায়, কিন্তু সেখানে দেখা গেল যে ওই যে সিকিউরিটি এবং যে সুযোগ সুবিধাগুলো আছে, যেগুলো বিদেশে খুবই ওপেনলি অনেক কিছু হয়, সেই ধরনের সুযোগ সুবিধা নিরাপত্তা নিশ্চিত করলে অনেক জায়গা এখনো আছে, জায়গা আছে। সেইটা যদি অ্যাডভেঞ্চার দিক থেকেও বলেন বা আরামদায়ক ভাবে অ্যারেঞ্জ করেন, সেটাও হয়। কিন্তু আমাদের দেশে হচ্ছে এটা আসলে ওই সিস্টেমের কারণে এবং যাতায়াত থেকে শুরু করে সবকিছু এই জটিলতাগুলোর কারণে অনেক সময় এই জিনিসগুলো আপনি হয় না। বলছিলেন যে অনেক জায়গা আছে, আমরা একটু সেই আপনার চোখেই সেই জায়গাগুলোর সম্পর্কে একটু শুনতে চাই, যে কি কি ক্ষেত্র আসলে হতে পারে পর্যটনে, কোনো একটা নদীও হতে পারে বা কোনো একটা পাহাড়ও হতে পারে, আবার একই সাথে মসজিদ, পুরনো মসজিদগুলো হতে পারে। আপনার ক্ষেত্রে কি কি মনে হয়েছে দেখে? আমরা তো অ্যাডভেঞ্চার বেশি করেছে হলো বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ওসব দিকেই। তো ওসব দিকে ক্যাম্পিং করেছি এবং ওখানেই অনেক কিন্তু কিছু কিছু জায়গায় ওখানে দেখা গেল যে কংক্রিটের যে রিসোর্ট বানিয়েছে বা ওই ধরনের ট্যুরিজমের হাব হয়েছে, এবং জিনিসগুলো হচ্ছে যে আপনার ট্যুরিজমের জন্য মেইন জিনিস হলো এনভায়রনমেন্টটাকে ঠিক রাখা। এনভায়রনমেন্টটাকে নষ্ট করে আমি করতে পারবো না, রাইট। ওটা হবে না। তো সেই ক্ষেত্রে ট্যুরিস্টরা যেন আসে, ওই সুযোগ সুবিধাগুলো রাখতে হবে। আচ্ছা, যে বিষয়গুলো আসলে ভ্রমণের ক্ষেত্রে আমরা খুব বেশি উল্লেখ করি না, কিন্তু যে বিষয়গুলো নেগেটিভ হলেও জানাটা খুব জরুরি আমাদের জন্য, যারা ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে চায় পুরো বাংলাদেশ, তারা আসলে কোন কোন বিষয়ে সতর্ক থাকবে? কোনো নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট মানুষ, ঘটনা, কোন বিষয়? আমার মনে হয় না বাংলাদেশে, আমরা যদি বাংলাদেশি হিসেবে ঘুরতে চাই, সেই ক্ষেত্রে নিরাপত্তার জন্য আমি মনে করি না তেমন কোনো চিন্তা আছে। মানে আমাদের দেশের মানুষরা খুব ফ্রেন্ডলি সবকিছু। আচ্ছা। তাকে চিন্তা করতে হবে যে আমি যে জায়গায় যাচ্ছি ওখানে পরিকল্পনাটা ঠিক মতো আছে কিনা, এবং ওইখানে আসলে আমার মানে ওয়েদার পরিস্থিতি, ওয়েদার পরিস্থিতি, সেগুলো একটা ব্যাপার আছে।
তো আমার মনে হয় যে সুন্দর পরিকল্পনা করলে এখন তো অনেক ওয়ে আছে, তখন তো আগে ট্রান্সপোর্টেশন অসুবিধা ছিল বা কিছু, এখন ওরকম দুর্গম জায়গাও আসলে বলা যায় না, বান্দরবনেও এখন নেটওয়ার্ক আছে এবং অনেক কিছু আছে। কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা একটু চিন্তা করলে বা প্ল্যানিংটা ঠিক মতো করলে সেটা একটা ব্যাপার। আর দেখা গেল যে অনেক জায়গায় আছে যে খরচের একটা ব্যাপার আছে, এখন জি। অনেক জায়গায় বেড়ে গেছে, বা হয়তো ট্যুরিস্ট দেখলে তখন একটা ইয়ে একটু হয়, বেড়ে সেটা একটু যায়, জেনে হ্যাঁ। টেনে গেলে বা কোন ওয়েতে গেলে একটু ইজি করা যাবে সে প্ল্যানিংটা করে গেলে তারা খুব ভালো করতে পারে। গতানুগতিক আমরা যেভাবে আসলে অনেকেই আমাদের সমাজে আসলে চিন্তা করে একজন মানুষ ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে কিংবা ব্যাংকে কাজ করবে, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আপনি একটা অন্য পেশায় যেই সময় থেকে কাজ শুরু করেছেন, হয়তো সেটা তখন অতটা সহজ ছিল না, এখন হয়তো অনেকটা সহজ হয়ে গেছে। এখন চাইলে কেউ ফটোগ্রাফিতে পড়াশোনা করতে পারছে বা অন্যান্য বিষয়গুলোতে আগ্রহ আছে। সেই জায়গাটা থেকে এত পরিবর্তন, আপনার তো অবশ্যই আপনার নিজের প্রবল ইচ্ছা ছিল, পরবর্তীতে আসলে পরিবারের সাপোর্টটা কেমন পেয়েছিলেন? একটা তো হলো শুরুর দিকে তারা আসলে উৎসাহ দিচ্ছিল না, কিন্তু পরবর্তীতে যখন বুঝে গেল যে না ও তো এই জায়গায় থাকবে, তখন কেমন সহযোগিতা পেলেন? সহযোগিতা বলতে এখন দেখলে অ্যাচিভমেন্টগুলো দেখলে তারা সাধুবাদ জানায় বা কংগ্রেটস করে, কিন্তু সেই আসলে ওই কনসেপ্টটা তো রয়ে যায়, মানে ওইভাবে সেরকম না, ওই যে বললাম বাধা দেয়নি, সেটাই আমার জন্য আমার মনে হয় যে সাপোর্ট আর কি। যে একটা তারা নিউট্রাল জায়গা। আমি যেটা চাচ্ছি সেটাতে তাদের কোনো অসুবিধা নাই, আচ্ছা, তো সেটাই আমার এটাও কাছে কিন্তু আমার মনে হয় বড়, যে আমি যেটা চাচ্ছি সেটাতে কোনো বাধা না দেয়, সেটাই আর কি। হ্যাঁ, সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনার জীবনের অভিজ্ঞতা যে জায়গায় এসে আপনি এখন গল্প করছেন, এই জায়গায় এসে আসলে একটা বিষয় জানতে ইচ্ছে করছে। আপনি বলছিলেন যে বিভিন্ন সময় অর্থনৈতিকভাবে বিভিন্ন জায়গা থেকে একটা সহযোগিতা পেয়েছেন আপনি প্রফেশনালি এখন কি করছেন, বা এই যে প্রফেশনটা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আপনাকে আসলে ঠিকঠাক রেখেছে, তো যারা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চায় তাদের জন্য যদি কোনো দিক নির্দেশনা থাকে? এইটা আসলে স্ট্রাগলিং সবসময়, কারণ আসলে আপনি যখন একটু অফ ট্র্যাকে কাজ করবেন তখন আপনার কিছু না কিছু জায়গায়, যে আমি আগেই বললাম, ছাড় দিতে হবে। তো আমি এখন প্রফেশনালি সুইমিং শেখাই, তো এটা আমি 6 মাস কাজ করি, যখন সামার হয় তখন কাজ করি, আর বাকি 6 মাস আসলে আমি এই যে লম্বা সময় যে ঘোরাঘুরি করার জন্য রাখলাম, তারপরে লেখালেখি বা অন্যান্য প্রজেক্টে কাজ করা, এই ধরনের টুকটাক যখন হয় তখন এটা করি, এবং বাকি সমন্বয় সময় করে হ্যাঁ আসলে আর করে ফেলছেন। আমার সময়টা আমি দিই। আর যেহেতু আমার এখানে ঢাকায় ইয়ে আছে, মানে বাসা আছে এবং আমার পরিবার আছে, তো ওইখানে একটা কিছু মানে আমি সহযোগিতা ওখান থেকে তো আছে, যে আমি মানে সুন্দরভাবে জীবন চালানোর জন্য বেসিক যা আছে, বেসিকটা আমি এই জন্য বললাম লাকি, যে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, তো এইটা হলে আপনার অনেক কিছু বেশি দরকার নেই জীবনে চলার জন্য, আসলে যতটুকু দরকার ততটুকু যদি হ্যাপি থাকে বা অল্পতে যদি হ্যাপি থাকেন, তাহলে জীবনটা সুন্দর করে কাটানো যায় আর কি। চমৎকার বলেছেন, এবং আপনি আপনার স্বপ্নের পথেই হেঁটে চলেছেন এবং আপনার লক্ষ্য স্থির করেই আপনি আপনার পথে হাঁটছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সবসময় এমন প্রাণবন্ত থাকুন, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।